চাপ তো সবার সবার জীবনেই রয়েছে। যে স্কুলের টিচার তার চাপ, যে সংসার সামলাচ্ছে তার চাপ, আমার মতো মানুষরা যারা সংসার এবং রাজনীতির জগতে রয়েছে তার চাপ, সবারই চাপ রয়েছে। হ্যাঁ, বিএলওদের একটা যে সাপোর্ট সিস্টেম হওয়া দরকার ছিল সেটাই রাজ্য সরকার মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধ করতে গিয়ে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে। ইলেকশন কমিশন হাজার ডেটা এন্ট্রি অপারেটর যাতে বিএলওদের উপর চাপ না আসে, যাতে তাদেরকে এন্ট্রি না করতে হয়, তাদের কাজটাকে যাতে ডিসেন্ট্রালাইজ করা যায়, তার জন্য অ্যাপ্লাই করেছিল, বলা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধ করছেন এবং জনসাধারণ বিএলওদের অসুবিধা করছেন। আজকে যে ফাইল পাশ করে দেওয়া উচিত ছিল সেটাকে সাইড করে রাখা হয়েছে। সুতরাং আজকে বিএলওরা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তার দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে। বিএলওরা সারা ভারতবর্ষে কাজ করেছে, বিহারেও বিএলও ছিল, তারাও কাজ করেছে। সুতরাং সাপোর্ট সিস্টেমটা ছিল সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গের মতো এরকম আনসাপোর্টিভ, নন কোঅপারেটিভ সরকার তো সব জায়গাতে নেই। এবার কোন্নগরে এসআইআর এর কাজের চাপে অসুস্থ বিএলও। এসআইআর এর কাজের চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত অভিযোগ পরিবারের। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলও তপতি বিশ্বাসের স্ট্রোক। কাজের চাপেই অসুস্থ বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী, অভিযোগ পরিবারের। বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি বলছে যে কাজের টাকা দিতে, কাজ না করলে অঙ্গনারী মাইনার পাবেন না, বন্ধ হয়ে যাবে। ওই ভয়তে এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে। কত বছর বয়স ওনার 60। তা অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের, তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না। এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। তারপরে বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে, যে ও এখানে এখানে যাচ্ছে, আমি ভয়ে ভয়ে ওর পিছন পিছন যাচ্ছি। আবার ওর আর্থ্রাইটিস বাতও আছে, তারও ওষুধ। এসআইআর কাজের চাপ থেকে কি প্রচন্ড চাপ, প্রচন্ড। রাত্রে ঘুমাতে পারে না, রাত্রে 11টা নেই, 12টা নেই, 2:30টা নেই, সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান, মানে স্ক্যান করে পাঠান, স্ক্যান করে পাঠান। এসআইআর এর কাজের চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও। চিকিৎসকের কি বক্তব্য শোনাবো। ওনার ট্রিটিং ফিজিশিয়ান এখন কনসিয়াস আছেন, আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফার্ক্ট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরো কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফার্ক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময়। কোন্নগরে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলও তপতি বিশ্বাসের স্ট্রোক। কাজের চাপেই অসুস্থ বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী, অভিযোগ পরিবারের। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা দেখতে পাচ্ছি যে মানবিকতার বোধটুকু নেই। একটা ইলেকশন কমিশনের কাজ করতে গিয়ে দেখুন সকালবেলা অসুস্থ হয়ে ভর্তি হয়েছে, তার সুপারভাইজারকে খবর দিয়েছে, একবার দেখা করে সে চলে গেছে। তাহলে দায়ভারটা কার? কাজ করতে গিয়েই অসুস্থ হয়েছে। আপনারা শুনলেন ওনার স্বামী, ওনার দেওর প্রত্যেকেই অভিযোগ করছে যে বাড়িতে রাত্রে 1টা 2টো পর্যন্ত টেনশনে কাজ করছে, যে কি হবে কি হবে, করতে না পারলে কি হবে, যদি চাকরি না থাকে, যদি জেলে ভরে দেয়। এই যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে যে তারা তাদের কাজ ভুল হলে তাদেরকে জেলে ভরে দেবে। শুধু জেলে ভরে যাদেরকে তাড়াবে তারা, যার ভুল করলে তাকেও জেলে ভরবে। ফলে স্বাভাবিকভাবেই সকলের মধ্যেই কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যারা বিএলও 2 তারা তো মানুষ, তারা তো অন্য জগতের লোক নয়। স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা এক পরিবারেরও। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
এসআইআর শুরু হওয়ার পরই বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের এই সীমান্তে কয়েকদিন ধরে শুধুই বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা এক পরিবারেরও। এখন কোথায় যাবেন? এখন রেফিউজি মুসনি ক্যাম্পে চলে যাব। দেখি কি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5 থেকে 6 বছর আগে ঢুকেছিলেন ভারতে। থাকতেন হায়দ্রাবাদে, করতেন দিনমজুরি। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপনগরে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যাবেন? এখন রেফিউজি মুসনি ক্যাম্পে চলে যাব। দেখি কি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোন কোথায় যাচ্ছেন? हम कोता से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে। থাকতেন হুগলির ডানকুনিতে। এদেশে 20 বছর কেটে গেছে, আর দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি। 20 বছর আগে তো চলে এসেছিলাম। যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছিলাম, আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয় এটা তার কোনো অন্যায় নয়। কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ। এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক। নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের স্বপ্না বিবি। কাজ করতেন পরিচারিকার। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। কিভাবে? নদী পেরিয়ে? হ্যাঁ, নদী পেরিয়ে। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5000 করে, 5000 টাকা করে নিয়েছিল। তারপর এখানে কোথায় থাকতেন? সল্টলেক সেক্টর 5। কি কাজ করতেন? ওই বাসা বাড়ি কাজ করতাম। বিএসএফ সূত্রে খবর, চেকপোস্টে যারা হাজির হয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে। তারপর যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কি না। নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে এসআইআর চলাকালীন মধ্যমগ্রামে ফাঁকা ঝুপড়িঘর। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় বহু ঝুপড়িঘরে তালা ঝুলছে। বেশিরভাগই বাংলাদেশি বলে ভয় পালিয়েছে, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর একদিকে উত্তর 24 পরগনা স্বরূপনগর সীমান্ত দিয়ে শুরু হয়েছে বাংলাদেশে ফেরার মরিয়া চেষ্টা। অন্যদিকে এসআইআর চলাকালীন ফাঁকা হয়ে গেল উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের একটি এলাকার একাংশ। মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডেরই বিশ্বাসপাড়ায় লাইন দিয়ে রয়েছে ঝুপড়ি ঘর। বেশিরভাগেরই ওপরে প্লাস্টিক, কোনোটার মাথায় আবার টালির ছাউনি, দেওয়াল বলতে টিনের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরেই ফাঁকা হয়ে যাচ্ছে এলাকা। ঝুপড়ি ঘরে ঝুলছে তালা, কিন্তু কেন? ভয়তে পালিয়েছে। কারো আধার কার্ড নেই, কারো রেশন কার্ড নেই, যার যার নেই, ওরা দুর্বলতা ভাবে ওরা ভয়তে সব পালিয়ে গেছে। এই সিএ হচ্ছে না, ওই ভোটার কার্ড সব সংশোধন এইসব হচ্ছে বলে ওরা তো বেশিরভাগ ছিল সব বাংলাদেশি, ওই জন্য সব চলে গেছে। আমি প্রায় 10 বছর এসেছি, 10 বছর থেকেই দেখছি এখানে 2-3 সপ্তাহ হচ্ছে সব চলে গেছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিশ্বাসপাড়ায় আজকে 100 অধিক পরিবার অনুপ্রবেশকারী তারা ঘর ছাড়া হয়েছে। আতঙ্ক এসআইআর, তারা আজকে কমপ্লিটলি অনুপ্রবেশকারী। এখানে এসে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটার কার্ডে সবই নাম তুলেছে শাসক দলের ভোট ব্যাংক তৈরি করার লক্ষ্যে। তাদের কোনো এখানে ভোটার কার্ডও ছিল না, তারা সরকারি কোনো পরিষেবাও পেত না। এখানে ওরা সিজন, এক সিজনে, তারপর বর্ষার সময় চলে যেত, আবার 3 মাস 4 মাস দেশে গিয়ে সে সুন্দরবনে থাকার বাংলাদেশ সেখানে থাকতো। কিছু কিছু ব্যক্তি আধার কার্ড 2-1টা করেছিল, আর কেউ ভোটার কার্ড তাদের নেই, আর ভোটও তারা দিত না। তারা এখানে ডেলি লেবারের মতন কাজ করে চলে যেত। এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই বাংলাদেশিরাই ফের সীমান্ত টপকে আসার চেষ্টা করবে না তো? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সমীরণ পাল,
এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.